বৃষ্টি বিলাস, হুমায়ুন আহমেদ। তৃতীয় পর্ব। আতাউর। শামা এক প্যাকেট বাবলগাম, একটা ইরেজার কিনল। পছন্দের ইরেজার বেছে বের করতে তার সময় লাগল। বাজারে নানান ধরনের ইরেজার এসেছে। পেন্সিলের দাগ মুছতে পারুক আর না পারুক দেখতে সুন্দর। শামার বুক সামান্য ধকধক করছে। দোকানিকে দাম দেওয়ার পর তাকে অভিনয় করতে হবে। অভিনয়টা ভালো হতে হবে। আতাউরকে দোকানের এক মাথায় দেখা যাচ্ছে। আতাউরকে দেখে চমকে ওঠার ভনি করতে হবে। চমকে উঠে বলতে হবে, আপনি এখানে কি করছেন? কথা বলারও বিপদ আছে, গলার স্বর চিনে ফেলবে না তো? ভুরু কুচকে ভাববে, নাভো টেলিফোনে যে কথা বলছিল তার সঙ্গে এই মেয়েটার গলার স্বরের এত মিল কেন? না, তা ভাববে না। টেলিফোনে মানুষের গলার স্বর অন্যরকম শোনা। তাছাড়া দুবোনের গলার স্বর মিল থাকতেই পারে। শামার বান্ধবী ত্রিনা এবং তার মার গলার স্বর অবিকল একরকম। এই নিয়ে কত ঝামেলা। হেচ সাগর ভাই ত্রিনাদের বাসায় টেলিফোন করেছে। টেলিফোন ধরেছে ত্রিনার মা। তিনি হালো বলতেই সাগর ভাই বললেন, জানগো তুমি কেমন আছে? তোমার রাগ কি কমেছে? তনার মা শান্ত গলায় বললেন, তুমি কাকে চাচ্ছ? থিনাকে। ও টয়লেটে আছে। আমি থিনার মা। বাবলগাম এবং ইরেজারের দাম দেয়া হয়েছে, এখন শামা চলে যেতে পারে। একটা ব্যাপারে সে মন ঠিক করতে পারছে না। আতাউরকে দেখতে পায়নি এমন ভান করে সে কি বের হয়ে যাবে, নাকি হঠাৎ দেখতে পেয়ে অবাক হবে? দেখতে না পাওয়ার অভিনয়টাই সহজ হবে। মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে যাওয়া এর একটা সমস্যা আছে। আতাউর যেমন লাজুক, সে হয়তো চোখই তুলবে না, নিজ থেকে এগিয়ে এসে কিছু বলবে না। চিন্তা করার জন্যে আরেকটু সময় দরকার। আরও কিছু কিনলে হয়। দাম 20 টাকার মধ্যে হতে হবে। তার সঙ্গে 30 টাকা আছে। এই 30 টাকা থেকে রিক্সা ভাড়াও দিতে হবে। শামা একটা নেইল পলিশ রিমুভার কিন। বোতলের মুখ খুলে নিজের নখে খানিকটা লাগ। এই কাজগুলি করতে গিয়ে সময় পাওয়া যাচ্ছে। মিস্টার খাতাউরকে লক্ষ্য করতে পারছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি। দুজন দুজনকে আর চোখে লক্ষ্য করতে করতে একসময় চোখাচোখি হয়ে যাবে। তখন শামাকে কিছু বলতেই হবে। শামার প্রথম কথাটা কি হবে? আরে আপনি, নাকি সে বিনীত ভঙ্গিতে সালাম দেবে? সালামটা তো মনে হয় দেয়া উচিত। শামা তুমি এখানে? শামা এতি চমকে গেল যে তার হাত লেগে নেইল পলিশ রিমুভারের বোতল টেবিলে কত হয়ে পড়ে গেল। শামা বোতল তুলতে তুলতে বলল, মালিকুম, তুমি কি আমাকে চিনতে পারছো? জি। এক প্যাকেট সিগারেট কিনতে দোকানে ঢুকেছিলাম। শামা মনে মনে বলল, খাতাউর সাহেব, আপনি তো মিথ্যা খুব ভালোই বলছেন। বেছে বেছে শার্টটাও সুন্দর পড়েছে। কেউ নিশ্চয়ই বলেছে এই শার্টে আপনাকে ভাল মানা। ওই দিন আপনার চেহারা ভালোমতো দেখতে পাইনি, আজ দেখতে পাচ্ছি। চেহারা খারাপ না, থুতনিতে কাটা দাগ কেন? ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন? কিভাবে ব্যথা পেলেন সেই গল্পটা একসময় শুন। কি জন্যে শুন জানতে চান? শুন কারণ আপনি গল্প কেমন বলতে পারেন সেটা জানার জন্যে। বেশিরভাগ মানুষই গল্প বলতে পারে না। যেমন আমার বাবা। বাবা যেহেতু আপনাকে পছন্দ করেন, কাজেই ধরে নিতে পারি আপনিও বাবার মতো গল্প বলতে পারেন না। শামা দোকান থেকে বের হল। তার পেছনে পেছনে বের হলো আতাউর। শামা বলল, আপনার অফিস নেই? আতাউর বলল, অফিস আছে। আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়েছেন কেন? শরীরটা ভালো না। ভাবলাম ঘরে শুয়ে থেকে বিশ্রাম কর। কি আপনিতে ঘরে শুয়ে নেই, দোকানে দোকানে ঘুরছেন? আতাউর বিব্রত ভঙ্গিতে কাশ। সোমা বলল, আপনি সিগারেট ধরাচ্ছেন না? সিগারেট ধরান। আতাউর বলল, আমি সিগারেট খাই না। একটু আগে যে বললেন সিগারেট কেনার জন্যে দোকানে ঢুকেছেন। আমার জন্যে না, আমার বোনের হাজবেন্ডের জন্যে। দুলাভাই খুব সিগারেট খান। কেউ তাকে সিগারেট উপহার দিলে তিনি খুব খুশি হন। আমি মাঝে মাঝে তাকে সিগারেট দেই। ও আচ্ছা। শামা এখন কি করবে বুঝতে পারছে না। রিক্সা ঠিক করে বাসার দিকে রওনা হবে, নাকি ফুটপাতে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ গল্প করবে? এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা যায় না। গল্প করতে হয় হাঁটতে হাঁটতে, কিংবা কোথাও বসতে হয়। নানির জমিদার মিস্টার আতাউর কি এই সহজ সত্যটা জানে? মনে হয় জানে না। আতাউর বলল, এশা কেমন আছে? শামা বলল, ভালো আছে। হঠাৎ এশার কথা জানতে চাইছেন কেন? কোনো কারণ নেই। ওকে তো আপনি দেখেনওনি। দেখেছি, একবার জানালা দিয়ে তাকিয়েছিল। তুমি কি এখন বাসায় চলে যাবে? জি। দাঁড়াও, রিক্সা ঠিক করে দে। রিক্সা ঠিক করতে হবে না, আমি রিক্সা ঠিক করতে পারব। আতাউর খুবই অস্বস্তির সঙ্গে বলল, শামা তুমি কি আমার সঙ্গে এক কাপ চা খাবে? কোথায় চা খাবেন? কোনো রেস্টুরেন্টে বসে বা ধর? শামা তাকিয়ে আছে। আতাউর তার কথা শেষ করতে পারল না, অসহায় ভঙ্গিতে তাকাল। শামা বলল, দুপুরবেলা কি চা খাবার সময়? না তা না। মানে? আচ্ছা ঠিক আছে, রিক্সা করে দে। শামা বলল, আপনার যদি খুব চা খেতে ইচ্ছা করে তাহলে আমার সঙ্গে বাসায় চলুন, আপনাকে চা বানিয়ে খাওয়াবো।
আতাউর এমনভাবে তাকাচ্ছে যেন প্রস্তাবটা তার মনে ধরেছে। শামা ভেবেই পাচ্ছে না জমিদার খাতাউর সাহেব বোকা নাকি। যদি সত্যি সত্যি মানুষটা বলে চল যাই, তাহলে বুঝতে হবে মানুষটা বোকা। মেয়েদের সবচেয়ে বড় অভিশাপ হল বোকা স্বামীর সঙ্গে সংসার যাপ। বোকা স্বামীরা স্ত্রীকে টেবিল ভাবে। ঘরের এক কোনায় টেবিলটা পড়ে থাকবে, চেয়ারের তাও নড়াচড়ার সুযোগ আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়া হোক, টেবিলের সে সুযোগও নেই। শামা বলল, আপনার চিন্তা শেষ হয়েছে? কি ঠিক করলেন? তোমাদের বাসায় কেউ কিছু মনে করবে না তো? মনে তো করবে, কি মনে করে সেটা হলো কথা। এশা কি বাসায় আছে? জানি না। আতাউর অস্বস্তির সঙ্গে এদিকে ওদিকে তাকাচ্ছে। শামা বলল, আপনি দ্রুত মন ঠিক করুন। এতক্ষণ রাস্তার ওপর দাঁড়িয়ে কথা বলা যায় না। দেখুন না, সবাই তাকাচ্ছে আমাদের দিকে। তুমি কি যেতে বলছো? আমি কিছুই বলছি না, যা বলার আপনিই বলছেন। চল যাই। দুটা রিকশা ঠিক করুন, একটায় আমি যাব, পেছনে পেছনে আপনি যাবেন। তোমার মা কিছু মনে করবেন না তো? শামা জবাব দিল না। তার খুবই বিরক্তি লাগছে। বাইরের বারান্দার কাঠের চেয়ারে আতাউরকে বসিয়ে শামা ঘরে ঢুক। আশ্চর্য ব্যাপার, বাসা খালি। সুলতানা তার ঘরে দরজা ভেজিয়ে শুয়ে আছেন। এশা নেই, মন্টু নেই। কাজের মেয়েটা বাথরুমে কাপড় ধুচ্ছে। সদর দরজাও খোলা। যে কেউ দরজা খুলে টিভি ভিসিআর নিয়ে চলে যেতে পারত। সুলতানা মেয়েকে দেখে উঠে বসলেন। শামা বলল, মা শরীর খারাপ? সুলতানা বললেন, সামান্য গা গরম। তোমাকে বিছানা থেকে নামতে হবে না, শুয়ে থাক। এশা কোথায়? মন্টু কোথায়? মন্টু কোচিং সেন্টারে, সন্ধ্যাবেলায় আসবে। এশা কখন আসবে কিছু বলে যায়নি। দুপুরের খাবার কি? আর কিছু নেই? না। ডাটা দিয়ে চিংড়ি মাছ তো তোর পছন্দ। ভাজা ভুজি কিছু করনি? না। ডাল আছে। ঘরে কি বেগুন আছে মা? বেগুন আছে। বেগুন ভাজা খাবি? হু, তোমাকে বেগুন ভাজতে হবে না, কাজের মেয়েটাকে বলে দা। আর একটু আলু ভাজিও করতে বল। দুপুরে একজন গেস্ট খাবে। কে? শামা জবাব না দিয়ে হাস। সুলতানা গেস্টের ব্যাপারটায় গুরুত্ব দিলেন না। শামার বান্ধবীদের কেউ কেউ হঠাৎ এসে পড়ে বলে ভাত খাব, তেমনি কেউ হবে। সুলতানা বললেন, আগে খবর দিয়ে রাখলে তো গোশত রান্না করতাম। শামা বলল, আমার 1000 টাকা তুমি আজ আমাকে দেবে। দুপুরে খাবার পর আমি উপহার কিনতে যাব। ভয় নেই, একা যাব না। দুপুরে যে গেস্ট আমার সঙ্গে খাচ্ছে তাকে সঙ্গে করে নিয়ে যাব। আর বাসায় ফিরব না, বিয়ে বাড়িতে চলে যাব। সারা রাত থেকে পরদিন ফিরব। আজ রাতেই বিয়ে? হ্যাঁ। আজ 7 তারিখ না? কোনো সমস্যা নেই মা, বাবার কাছ থেকে পারমিশন নেয়া আছে। উপহার কিনেই বিয়ে বাড়িতে যাবার কোনো দরকার নেই। বাসায় ফিরবি, তোর বাবাকে বলে তারপর যাবি। তোর বাবা তোকে পৌঁছে দিয়ে আসবে। আমাকে বাসায় ফিরতেই হবে? অবশ্যই। তোর বাবার সঙ্গে দেখা না করে গেলে সে কি হইচুটা করবে বুঝতে পারছি না। বিয়ে বাড়িতে উপস্থিত হবে। তুই তোর বাবাকে চিনিস না? আমার ধারণা বিকেলে না ফিরলে বাবা খুশি হবেন। যাই হোক মা, তুমি কাজের মেয়েটাকে ইন্ট্রাকশন দিয়ে দা। দেখি তোমার জ্বরের অবস্থা। জ্বর আছে? বিছানা থেকে নামবে না। আতাউর চুপচাপ বারান্দায় বসে আছে। এ বাড়িতে হঠাৎ এসে সে যতটা অস্বস্তি বোধ করবে বলে ভেবেছিল ততটা অস্বস্তি বোধ করছে না, বরং ভাল লাগছে। এ বাড়ির বারান্দাটা সুন্দর। বাড়ির সামনে অনেক গাছপালা থাকায় রাস্তা থেকে কিছু দেখা যায় না। সে বসে আছে বাইরের বারান্দায়, অথচ তার কাছে মনে হচ্ছে সে বাড়ির ভেতরেই বসে আছে। তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে সবাইকে দেখছে। শামা বারান্দায় এসে দাঁড়াল। আতাউর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। শামা বলল, আমাকে দেখে উঠে দাঁড়ালেন কেন? আতাউর বলল, বুঝতে পারছি না কেন। মনে হয় অভ্যাস বলে। শামা বলল, এখন বাজে প্রায় 2টা। চা না খেলে হয় না? আমার চায়ের তেমন অভ্যাসও নেই। 1 গ্লাস ঠান্ডা পানি দা। আমাদের বাসায় ফ্রিজ নেই, বাড়িওয়ালা চাচার বাসায় আছে। আমি ঠান্ডা পানি এনে দিচ্ছি। আপনি খেয়ে চুপচাপ আধ ঘন্টার মতো বসে থাকতে পারবেন? হ্যাঁ পার। শোনো, ঠান্ডা পানি লাগবে না, নরম্যাল পানি দিলেই হবে। আপনি আধ ঘন্টা বসে থাকবেন। আধ ঘন্টার মধ্যে আমি গোসল সার, তারপর আপনি আমার সঙ্গে ভাতও খাবেন। না না, ভাত খাবার দরকার নেই। দুপুরবেলা আপনি এসেছেন, আর আমি আপনাকে ভাত না খাইয়ে ছেড়ে দেব? অসম্ভব। আপনি আমার সঙ্গে ভাতও খাবেন, তারপর আমি আপনাকে নিয়ে বের হব। কোথায় যাবে? আমার এক বান্ধবীর আজ বিয়ে, তার জন্যে গিফট কিন। আপনি সঙ্গে থাকবেন, তারপর আপনি আমাকে ওই বান্ধবীর বাসায় পৌঁছে দেবেন। বান্ধবীর বাড়ি উত্তরা। পারবেন না? পারব। আমার কাণ্ডকারখানা কি আপনার কাছে খুব অস্বাভাবিক লাগছে? না। মা এখনো জানে না যে আপনি এসেছে। মাকে আমি এখনো কিছু জানাইনি। আপনাকে যখন খাবার জন্যে ভেতরে ডাকব তখনই মা প্রথম দেখবে এবং বিরাট একটা ধাক্কার মতো খাবে। তার মনও খুব খারাপ হবে। মন খারাপ হবে কেন?
মন খারাপ হবে কারণ আজ দুপুরে খাবার আয়োজন খুব খারাপ। মা আপনাকে দেখে কি চমকানিটাই না চমকাবে, এটা ভেবেই আমার ভালো লাগছে। তুমি মানুষকে চমকে দিয়ে মজা পাও? হ্যাঁ, খুব মজা পায়। পত্রিকা দেব? বসে বসে পত্রিকা পড়বেন, কিচ্ছু দিতে হবে না। তুমি গোসল করে আজ। এর মধ্যে যদি এশা চলে আসে তাহলে এশাকে অবশ্যই বলবেন আপনার কথা যেন মাকে কিছু না বলে। বলতে পারবেন না? পারব। বাথরুমে ঢোকার মুখে সুলতানা মেয়েকে ধরলেন। বিস্মিত গলায় বললেন, তুই কার সঙ্গে কথা বলছিলি? শামা সহজ গলায় বলল, আমি তো আগেই বলেছি, আমার গেস দুপুরে খাবে। পুরুষ মানুষ তোর গেস্ট মানে? পুরুষ মানুষ আমার গেস্ট হতে পারে না? সুলতানা চাপা গলায় বললেন, হাসবি না শামা, রঙ্গ রসিকতাও করব না। এই ছেলেকে আমার পরিচিত, কোনো সাহসে তুই তাকে নিয়ে বাসায় উপস্থিত হলি? তোর মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? এক্ষুনি চলে যেতে বল। ভদ্রলোক দুপুরে খাবেন বলে বসে আছে, এখন কি করে তাকে চলে যেতে বলি? তোমার যদি এতই অসহ্য লাগে তুমি চলে যেতে বল। আমি বলব কেন? তুই দাওয়াত করে এনেছিস, তুই বলবি। আচ্ছা যাও, আমি বলব। গোসল সেরে নেই তারপর বলি। বলে এসে তারপর বাথরুমে ঢুকবি। তোর সাহস দেখে আমি হতভম্ব। তুই একে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করেছি। এত ফন্দি ফিকির কার কাছ থেকে শিখেছিস? শামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেল। সুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন না, ক্রমাগত গজরাতে থাকলেন। শামার খুব মজা লাগছে। হঠাৎ তার মনে হল সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায়নি। এরকম মনে হবার কারণ কি? এই ছেলের সঙ্গে তার পরিচয় নেই, প্রেম নেই। ঘণ্টার পর ঘণ্টা তারা গুজন্ডজ করে গল্প করেনি, লম্বা লম্বা চিঠি চালাচালি করেনি। অথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভালো লাগছে। শুধু যে ভাল লাগছে তা না, বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে। এটাই কি প্রেম? হঠাৎ শামার চোখে পানি এসে গেল। চোখে পানি আসার অর্থই বা কি? বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। সুলতানা দরজা ধাক্কাচ্ছেন। শামা বলল, কি হল মা? তুমি দেখি দরজা ভেঙে ফেলার জোগাড় করছ। সুলতানা ফিসফিস করে বললেন, বারান্দায় আতাউর বসে আছে না? হ্যাঁ। ফিসফিস করছ কেন? ফিসফিসানির কোনো কারণ ঘটেনি। তুই এই নাটকটা কেন করলি? কেন আমাকে বললি না আতাউর এসেছে? মা প্লিজ ফিসফিস করবে না তো। মনে হচ্ছে তুমি কথা বলছ না। হাস কথা বলছে। ঘরে খাবারের আয়োজন এত খারাপ, তুই এটা কি করলি বলতে মা? আমি কিছুই করিনি। তোমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি? ভদ্রলোক নিজেই এসেছে। মা শোনো, তুমি কি দয়া করে জমিদার সাহেবকে এক গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করবে? আমার কাছে ঠান্ডা পানি চেয়েছেন, আমি ভুলে গেছি। কি সর্বনাশের কথা, তুই ভুললি কি করে? না জানি কি মনে করছে। কিছুই মনে করছে না মা। তুমি মুত্তালিব চাচার ফ্রিজ থেকে এক বোতল পানি আনাও, তারপর নানির জমিদারকে এক গ্লাস পানি পাঠা। আর শোন মা, বাথরুমের সামনে থেকে সর। আমি লক্ষ্য করেছি আমি বাথরুমে ঢুকলেই তোমার একটা গল্প করার নেশা চাপ। চট করে একটু পোলাও করে ফেলব। পোলাও কি দিয়ে খাবে? বেগুন ভাজা দিয়ে? ঘরে ডিম আছে, ডিমের কোরমা করি। তোমার যা ইচ্ছা কর। এখন দয়া করে বাথরুমের সামনে থেকে সর, আমার খুবই বিরক্তি লাগছে। শামা গায়ে পানি ঢালছে। গরমের সময় শরীরে পানি ঢাললেই ভালো লাগে, আজ অন্যদিনের চেয়েও অনেক বেশি ভালো লাগছে কেন? শামার হঠাৎ মনে হল বাথরুমের বন্ধ দরজার ওপাশে যদি মা দাঁড়িয়ে না থেকে খাতাউর সাহেব দাঁড়িয়ে থাকত তাহলে চমৎকার হত। গায়ে পানি ঢালতে ঢালতে আতাউর সাহেবের সঙ্গে গল্প করা যেত। কি গল্প করা যায়? কোনো মানে হয় না এমন সব গল্প। ধাঁধা জিজ্ঞেস করলে কেমন হয়? মাকড়সার একটা ধাঁধা আছে, কেউ এই ধাঁধার উত্তর পারে না, এটা জিজ্ঞেস করা যেতে পারে। শামা মাথায় পানি ঢালতে ঢালতে বলবে, আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন মাকড়সা জাল বানায় না? আতাউর বলবে, হ্যাঁ জানি। সেই জালে অন্যান্য পোকা আটকায়, মাকড়সা সেগুলো খায়। এটা জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে বলুন, মাকড়সা তো পোকায়, সে কেন নিজের জালে আটকায় না?